আপনাদের এসআইআর এর হিয়ারিং এ ডেকেছে। এবার আপনি হিয়ারিং এ কি ডকুমেন্টস দেবেন সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন। ধরুন আপনার বাবার নামের সাথে কোনো ভুল রয়েছে, সে কারণে আপনাদের প্রোজেনি ম্যাপিং এ লজিক্যাল ডিসক্রিপেন্সিস ধরা পড়েছে, সেক্ষেত্রে আপনাদের হিয়ারিং এ ডেকেছে। অথবা ধরুন আপনাদের নামে কোনো সমস্যা রয়েছে, সে কারণে প্রোজেনি ম্যাপিং এ অথবা সেলফ ম্যাপিং এ কোনো সমস্যা হয়েছে, আপনাকে হিয়ারিং এ ডেকেছে। তো সেক্ষেত্রে আপনারা কি ডকুমেন্টস নেবেন এটা নিয়ে যদি দুশ্চিন্তা করে থাকেন, তাহলে আপনাদের সব দুশ্চিন্তার অবসান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে যদি আপনি যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর কোনো টেনশন করার কোনো দরকার নেই। তো কী কী ডকুমেন্টস জমা দিতে হবে চলুন জেনে নিই। বন্ধুরা, আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা তো জানাবো, তার আগে আপনাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট জানিয়ে দিই। বন্ধুরা, এতদিন পর্যন্ত যে হিয়ারিং হয়েছে, অর্থাৎ প্রথম ফেজে তো আনম্যাপড ভোটারদের হিয়ারিং হয়েছে, তো সেক্ষেত্রে প্রায় 2 লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে উপস্থিতি হয়নি। 2 থেকে 2.5 লক্ষর মতন ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে উপস্থিতি হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে দেখুন, নির্বাচন কমিশন তো স্পষ্টভাবে বলে দিয়েছিল যে কেউ যদি হিয়ারিংয়ে উপস্থিত না হয় তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এটা তো ক্লিয়ার করে বলে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন না চিন্তা করছে যে এই সমস্ত ভোটারদের যদি দ্বিতীয়বার হিয়ারিংয়ের নোটিশ না দিয়ে যদি কোনোভাবে তাদেরকে বাদ দিয়ে দেয়, তারপরে যদি সুপ্রিম কোর্টে যদি আবার তাদের সমস্যার মধ্যে পড়তে হয়, এই নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তায় পড়ে গেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশন ভাবছে যে হয়তো তারা আরও একবার এই সমস্ত ভোটারদের কাছে হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে। দ্বিতীয়বারও যদি হিয়ারিংয়ের নোটিশে তারা উপস্থিত না হয়, তাহলে পরে তো তাদের নাম 100% বাদ যাবেই যাবে। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিল, কি বলেছিল, যে ইআরও যে ডিসিশন নেবেন সেই ডিসিশনই হবে হচ্ছে ফাইনাল ডিসিশন। অর্থাৎ যদি ইআরও ঠিক করেন যে কোনো ভোটার ঠিক ডকুমেন্টস দেয়নি, তাহলে সেই ভোটারের নাম থাকবে না ফাইনাল ভোটার তালিকাতে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশের পরে 4টি নতুন নির্দেশিকা জারি করতে চলেছে নির্বাচন কমিশন। নাম্বার 1 হচ্ছে হয়তো শনিবারের মধ্যেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে, সেই সমস্ত ভোটারদের নামের তালিকা, অর্থাৎ 1,36,00,000 ভোটারদের নামের তালিকা প্রকাশিত হবে এবং সেটা বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে টাঙিয়ে দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাডমিট কার্ড আপনি এখন একটা প্রামাণ্য নথি হিসাবে জমা দিতে পারবেন। এর আগে কি বলা হয়েছিল যে অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি নয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমরা জানি যে অ্যাডমিট কার্ডের মধ্যে ডেট অফ বার্থ উল্লেখ থাকে, এবং আমরা যখন ভোটার কার্ড বানিয়েছি তখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আমরা দিয়েছিলাম। অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু একটা প্রামাণ্য নথি। তো সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। তো এবার সেই অ্যাডমিট কার্ডকে আবার প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। নাম্বার 3 কি হবে? নাম্বার 3-এ বলা হয়েছে যে এবার যেই সমস্ত ভোটাররা ডকুমেন্টস জমা করবেন, ধরুন ডকুমেন্টস জমা করেছেন, তাহলে কি ডকুমেন্টস জমা করেছেন, আদৌ তিনি ডকুমেন্টস জমা করেছেন কিনা, অথবা ধরুন কোনো ভোটার ডকুমেন্টস জমা করতে গিয়েছেন, তিনি ডকুমেন্টস জমাও করেছেন, তারপরে যদি কেউ বলে যে আপনি ডকুমেন্টস জমা করেননি, তাহলে তাদের তো একটা তো প্রামাণ্য নথি তো দরকার। তো সেরকমভাবে রসিদ দিতে হবে, এমনটাও কিন্তু ঘোষণা করতে পারে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন। এবং সবথেকে বড় যে ঘোষণাটি হতে চলেছে সেটা হচ্ছে খুব সম্ভবত আরও 10 দিন বাড়তে চলেছে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিন। অর্থাৎ 14 তারিখে বলা হয়েছিল যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে, এবার সেটাকে আরও 10 দিন বাড়িয়ে সেটাকে 24 তারিখ করা হতে পারে। তার কারণ এত যে অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন, তারপরে তো মানে নির্বাচন কমিশন নয়, সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে তো এখন নির্বাচন কমিশনের সময় লাগবে। তো সেক্ষেত্রে আরও 10 দিন অতিরিক্ত সময় নিতে পারে নির্বাচন কমিশন ফাইনাল ভোটার তালিকা প্রকাশের জন্য। এবং আরও একটা যে বড়সড় নির্দেশিকা জারি করতে পারে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে যে এবার থেকে বিভিন্ন ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসেও হিয়ারিংয়ের ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন। অর্থাৎ সেক্ষেত্রে এখন ধরুন কাউকে অনেক সময় কি হচ্ছে যে কারোর বাড়ির পঞ্চায়েতে তাকে অনেকটা দূর ট্রাভেল করে তাকে যেতে হচ্ছে হিয়ারিংয়ে। তো এই সময়তে না বয়স্ক মানুষদের সমস্যা হচ্ছে। তো সেই কারণে সুপ্রিম কোর্ট বলেছিল যে নিয়ার বাই যেখানেই সম্ভব সেখানে যেন তারা হিয়ারিংয়ের ব্যবস্থা করে। তো এই কথা মেনে এবার নিয়ার বাই কিছু জায়গাতে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন। ঠিক আছে, তো এবার চলুন আমরা জেনে নিই যে আপনারা কি কি ডকুমেন্টস জমা দেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকে। দেখুন, কমিশনের নির্দেশিকা অনুযায়ী আপনার যদি 2002 সালের ভোটার লিস্ট, আপনার নিজের অথবা পরিবারের নাম থাকলে তার প্রতিলিপি, ধরুন আপনার বাবার নামে কোনো ভুল রয়েছে, তো সেক্ষেত্রে বাবার নামে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, তো সেক্ষেত্রে তো আপনার বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, অথবা আপনার মায়ের নাম অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা
ঠাকুমার নাম। তো যার নাম রয়েছে তার যে ভোটার তালিকা রয়েছে 2002 সালে ভোটার তালিকার যেই পেজে রয়েছে সেখানে যেন ক্রমিক নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম থাকে, সেরকমভাবে এক পাতা আপনাকে জেরক্স করে নিতে হবে। যদি আপনাদের পুরনো কোনো আর্থিক নথি থাকে, অর্থাৎ 1987 সালের আগে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অথবা যদি পোস্ট অফিসের কোনো বই থাকে, অথবা এলআইসির যদি কোনো বৈধ কাগজপত্র থাকে, তাহলে সেটাও চলবে। আপনার যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তরের অথবা উপরের যে কোনো মার্কশিট থাকে, মানে অ্যাডমিট কার্ড থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলে হবে, এবং যে কোনো অন্য যে কোনো কিছু সার্টিফিকেট হলেই চলবে। এর আগে অ্যাডমিট কার্ড না বলেছিল, এবার অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করেছে কমিশন। এরপরে কি বলা হয় দেখুন, মাধ্যমিকের নিচের যদি আপনাদের কোনো সার্টিফিকেট থাকে, অর্থাৎ ধরুন ক্লাস 8 পাস, 9 পাস, সেটা কিন্তু চলবে না। নির্বাচন কমিশন সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সরকারি পরিচয়পত্র যদি থাকে, আপনি যদি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনি যদি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, এবং সেখানে ইস্যু করা যদি কোনো আই কার্ড থাকে আপনাদের কাছে, সেই আই কার্ডের জেরক্স দিলে হয়ে যাবে। অথবা যদি পাসপোর্ট থাকে আপনাদের কাছে, সেটা হবে। এবং আধার কার্ড আপনি অবশ্যই নিয়ে যাবেন প্রায় একটা পরিচয়পত্রের প্রমাণ হিসাবে। জমির নথি, সরকার স্বীকৃত জমি অথবা বাড়ির দলিল, সরকার স্বীকৃত হতে হবে। জমির অথবা বাড়ির দলিল যদি আপনাদের কাছে থাকে সেটাও চলবে। কিন্তু কিছুদিন আগে কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে জমির দলিল প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না। তো সেক্ষেত্রে আপনারা তাও নিয়ে যাবেন যদি গ্রহণ করে নেয়। এরপরে দেখুন, অন্যান্য সার্টিফিকেটের মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট। যদি আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে তো চিন্তার কোনো কারণই নেই। ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এবং 2010 সালের আগে ইস্যু হওয়া, মানে 2010 সালের আগে যদি আপনাদের কাজ ওবিসি তালিকাভুক্ত থেকে থাকে, তাহলে 2010-এর পরে ইস্যু হওয়া হলেও হবে। কিন্তু আপনাদের কাজ যদি 2010-এর পরে যদি ইনক্লুডেড হয় সেটা চলবে না, ঠিক আছে। অথবা স্থানীয় প্রশাসন প্রদত্ত বাসস্থানের সার্টিফিকেট, এক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু হচ্ছে না। পারিবারিক নথি, ফ্যামিলি রেজিস্টার অথবা এনআরসি সংক্রান্ত কোনো শংসাপত্র থাকলে তাও সাথে রাখা ভালো। দেখুন, এবার না আপনার ধরুন বাবার নামে কোনো ভুল রয়েছে। বাবার নামে ধরুন আগে ধরুন ছিল রতন কুমার পাল, এবার হয়ে গেছে রতন পাল। তো সেক্ষেত্রে না আপনি একটা ফ্যামিলি রেজিস্টার বানিয়ে নেবেন। সেক্ষেত্রে একটা সই করে নেবেন, আপনি কোর্ট থেকেও করাতে পারেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকেও করাতে পারেন। একটা ফ্যামিলি রেজিস্টার বানিয়ে নেবেন এবং সেটাকে আপনি প্রথমে বিএলওকে দেখাবেন। বিএলও যদি বলে ঠিক আছে, তাহলে সেটা আপনি নিয়ে যাবেন। সেটা দিয়ে যে আপনি তার ছেলে সেটা আপনি প্রমাণ করতে পারবেন, অথবা সেটা যে আপনার মেয়ে সেটা আপনি প্রমাণ করতে পারবেন। অর্থাৎ ওয়ারিশ সার্টিফিকেট আপনি একটা বের করে নেবেন, সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ওনার ছেলে। এবং ওই যে লোক রয়েছে রতন কুমার পাল এবং রতন পাল, দুজন যে সেম ব্যক্তি, সেটা জাস্ট আপনাকে প্রমাণ করলে হয়ে যাবে। কিচ্ছু লাগবে না, আপনাকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। এই দুটো নাম যে সেম ব্যক্তি সেটা আপনাকে প্রমাণ করলেই হয়ে যাবে। তো আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই